আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। আমাদের এই সৃজনশীল প্রশ্নটার মধ্যে উদ্দীপকের মধ্যে বলা হয়েছে যে ABCD সামান্তরিকের AB = 5 সেন্টিমিটার, AD = 4 সেন্টিমিটার এবং কোণ BAD = 75 ডিগ্রি। অপর একটি সামান্তরিক APML এর কোণ LAP = 60 ডিগ্রি। এবার বলছে ত্রিভুজ AED এর ক্ষেত্রফল ও ত্রিভুজ APML সামান্তরিকের ক্ষেত্রফল ABCD সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। আসলে আমরা একটু উদ্দীপকটা বোঝার চেষ্টা করি। ABCD একটি সামান্তরিক, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল থাকে সেটি হচ্ছে সামান্তরিক। তো ABCD সামান্তরিকের AB বাহুর মান হচ্ছে 5 সেন্টিমিটার এবং AD বাহুর মান 4 সেন্টিমিটার। কোণ BAD = 75 ডিগ্রি। অনেকগুলো তথ্য দিয়ে দিছে, যথেষ্ট। ABCD সামান্তরিক আঁকার জন্য এই তথ্যগুলোই যথেষ্ট। এবার বলছে অন্য একটা সামান্তরিক, সেই সামান্তরিকটার নাম হচ্ছে APML। আচ্ছা, তো এই APML এই সামান্তরিকটার একটা কোণ হচ্ছে কোণ LAP এবং তার মান হচ্ছে 60 ডিগ্রি। তার মান কত? 60 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। ত্রিভুজ AED এর ক্ষেত্রফল ও ত্রিভুজ APML সামান্তরিকের ক্ষেত্রফল ABCD সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। এই জায়গাটা একটু বুঝি। একটা ত্রিভুজ নাম তার AED, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর একদম শুরুতে যে সামান্তরিকটা বলা হয়েছিল ABCD সামান্তরিক, তার ক্ষেত্রফল সমান। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান। তার মানে ত্রিভুজটা ভালো পরিমাণ বড়। তার কারণ একটা জিনিস খেয়াল করেন, ত্রিভুজ হয় কয় বাহু দিয়ে? 3 বাহু দিয়ে। সামান্তরিক হয় কয় বাহু দিয়ে? 4 বাহু দিয়ে। তো 4 বাহু অর্থাৎ সামান্তরিক 4 বাহু দিয়ে তৈরি করা একটা সামান্তরিকের ক্ষেত্রফল যত, 3 বাহু দিয়ে তৈরি করা একটা ত্রিভুজের ক্ষেত্রফল তত। তার মানে ত্রিভুজটা ভালোই বড় হবে, কারণ বড় না হলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে কিভাবে করে? সামান্তরিকের ক্ষেত্রফলের সমান হবে কিভাবে করে? অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল আর ত্রিভুজটার ক্ষেত্রফল পরস্পর সমান হবে। তাহলে ত্রিভুজ AED তার ক্ষেত্রফল হলো ABCD সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। ওকে, ফাইন, ঠিক আছে। এবার আবার আরেকটা তথ্য দিছে, সেটা কি? সেটা হলো APML সামান্তরিকের ক্ষেত্রফল ABCD সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। APML সামান্তরিকের ক্ষেত্রফল ABCD সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। এই সামান্তরিকটার ক্ষেত্রফল যত, ABCD সামান্তরিকের ক্ষেত্রফল ততই। আচ্ছা, তাহলে আমরা লাস্টের লাইনটা থেকে কি ক্লিয়ার হইলাম? প্রথম যেই দুইটা লাইন ছিল সেখান থেকে আমরা চিত্রটা যে আঁকতে পারবো তার তথ্যগুলো জানতে পারছি, যে এই চিত্রটা আঁকতে গেলে আমার যা যা দরকার সেই তথ্যগুলো দেওয়া ছিল। আর লাস্টের লাইনে এই চিত্রগুলোর মধ্যে তুলনা করা হয়েছে। ত্রিভুজ AED ABCD সামান্তরিক ক্ষেত্রফল সমান সমান, APML সামান্তরিক ABCD সামান্তরিক দুইটার ক্ষেত্রফল সমান সমান। লাস্টের লাইনে গিয়ে ক্ষেত্রফল নিয়ে তুলনা করা হয়েছে, কোনটার সাথে কোনটা সমান সমান এগুলা বলা হয়েছে। আর প্রথম দুই লাইনে আমরা যে সামান্তরিকটা আঁকার জন্য যা যা দরকার তা তা দেওয়া হয়েছে। তাহলে দেখেন আমরা যে কাজটা করব, আমরা AB বাহু, AD বাহু এবং কোণ BAD এই তিনটা তথ্যকে ব্যবহার করে ABCD সামান্তরিকটা আমরা খুব সহজেই এঁকে ফেলতে পারবো। এরপরে এই যে সামান্তরিকটা এঁকে ফেলতে পারবো, সেই সামান্তরিককে ব্যবহার করে আমরা ত্রিভুজ AED এটাও আমরা তৈরি করে ফেলতে পারবো ওই সামান্তরিকটা দিয়ে। কেন বলবেন? কিভাবে করে? কারণ ওই সামান্তরিকের যেই ক্ষেত্রফল এই ত্রিভুজের একই ক্ষেত্রফল, ক্ষেত্রফল যেহেতু সমান আমরা চিত্র এঁকে ফেলতে পারবো। আমরা সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। এরপরে আরেকটা সামান্তরিকের একটা কোণ দেওয়া আছে, আর এই সামান্তরিকের ক্ষেত্রফল আগের সামান্তরিকের ক্ষেত্রফলের পরস্পর সমান, ক্ষেত্রফল সমান। খেয়াল করেন, এটাও সামান্তরিক, এটাও সামান্তরিক, এইটার যেই ক্ষেত্রফল এটারও একই ক্ষেত্রফল। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে দুইটা সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান, তা আমরা সেটাও অঙ্কন করতে পারবো। এখন আসেন ক নাম্বার প্রশ্নে যাই। ক নাম্বার প্রশ্নে কি বলছে?
পেন্সিল, কম্পাস, স্কেল ব্যবহার করে কোন বিএডি আঁকো। উদ্দীপকে বলা আছে কোন বিএডি মানে 75 ডিগ্রি। তার মানে আমাদেরকে তারা বলছে 75 ডিগ্রি আঁকবা পেন্সিল, তারপরে কম্পাস, স্কেল এই সমস্ত কিছু ব্যবহার করে। তো চলেন আমরা এখন একদম এঁকে দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একদম এঁকে দেখাবো। আমরা যেই কাজটা করব, আমরা পেন্সিল কম্পাসটা নিই, পেন্সিল কম্পাস নিলাম এবং স্কেল নিলাম। ঠিক আছে, পেন্সিল কম্পাস নিলাম এবং স্কেল নিলাম। যদিও স্কেলটা আমাদের যেহেতু এই স্মার্ট বোর্ডের মধ্যে আমরা দাগটা সোজা করেই দিতে পারি, স্কেলটা তেমন একটা দরকার পড়ে না, তাও আমরা একটু দেখাই দিই, সমস্যা নেই। তো এই যে স্কেল নিলাম, স্কেল নিয়ে আমরা একটা দাগ দিতে পারি, দাগ দিলাম। এবার যেই কাজটা করব, স্কেল শেষ, স্কেলের কাজ কমপ্লিট। এবার 75 ডিগ্রি আঁকার জন্য কী কী করি সবাই একটু খেয়াল করি। হ্যাঁ, সবাই একটু খেয়াল করি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, হয়তো বা হালকা দেখা যাচ্ছে, কিন্তু দাগটা একটু চিকন করে নেওয়া। যাতে একটা কাজ করি, দাগটাকে আরেকটু মোটা করে নিই, যাতে করে আপনাদের এই যে ক্যামেরাতে যেন দেখতে একটু সুবিধা হয়। আরেকটু মোটা করি। হ্যাঁ, একটু মোটা করলাম। ওকে, ফাইন, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আগের চেয়ে মোটা হয়েছে, এখন আশা করি আরও গাঢ়ভাবে দেখা যাচ্ছে। তো এখন আমরা কিন্তু 75 ডিগ্রি আঁকার চেষ্টা করতেছি। আমরা এই প্রান্ততে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসাই, যে কোনো মাপ নিয়ে, হ্যাঁ, যে কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা একটা এই যে বৃত্তচাপ আঁকি। ঠিক আছে, তো এখন আমরা যেই কাজটা করব, এই একই মাপে এখানে আমাদের বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকি। এটা হয়ে গেছে 60 ডিগ্রি। কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এবার এখানের মধ্যে বসাই। এবার ওই একই মাপে, মানে ওই যে যেই ব্যাসার্ধর যেই মাপটা ছিল একই মাপে আমরা এখন এখানে আরেকটা বৃত্তচাপ আঁকি। অর্থাৎ সহজ কথায় আমরা 90 ডিগ্রি আঁকার চেষ্টা করতেছি। 90 ডিগ্রি। তখন স্যার 90 ডিগ্রির সাথে 75 ডিগ্রির কী সম্পর্ক? আছে, আছে। আমরা এখন আগে 90 ডিগ্রি আঁকতেছি, সমকোণ 90 ডিগ্রি আঁকতেছি। বৃত্তচাপ আঁকলাম, একই মাপে একটু উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকি। এবার এখানের মধ্যে বসাই, বসানোর পর ওই একই মাপে এখানে একটা বৃত্তচাপ। আচ্ছা, অলরেডি 90 ডিগ্রি আঁকা হয়ে গেছে। আমরা এখানের মধ্যে দাগ দিতে পারি, দাগ দিই, সমস্যা নেই, দাগ দিই। আচ্ছা, এই হচ্ছে 90 ডিগ্রির দাগ দিলাম, 90 ডিগ্রি আঁকা শেষ। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করেন। আপনারা জানেন যে এই যে এখান থেকে এই পর্যন্ত 60 আর এখান থেকে এই পর্যন্ত 90, ঠিক না? এখান থেকে এই পর্যন্ত 60, এখান থেকে এই পর্যন্ত 90, তাহলে 60 আর 90 এর মাঝখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। 60 আর 90 মাঝখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তা আমি যদি একটা কাজ করি, 30 ডিগ্রিকে যদি আমি অর্ধেক করে ফেলতে পারি তাহলে কত হয়? 15। 30 ডিগ্রিকে যদি অর্ধেক করে ফেলতে পারি তাহলে কত হয়? 15। তাহলে আমি এই 30 ডিগ্রিকে অর্ধেক করার চেষ্টা করব, এই 30 ডিগ্রিকে অর্ধেক করার চেষ্টা করব। এতে করে কী হবে? আমি কিন্তু এঁকে দেখাবো, আমি এঁকে দেখাবো। এই 30 ডিগ্রি যখন আমি অর্ধেক করব তাহলে এতটুকুর মান হবে 15। এতটুকুর মান কত হবে? 15। তখন আমরা যেই কাজটা করব, একদম এখান থেকে এই পর্যন্ত চলে আসব, তাহলে হয়ে গেল 75। আবার একটু বোঝার চেষ্টা করি, আবার একটু বোঝার চেষ্টা করি। এখান থেকে এই পর্যন্ত 60 আর 60 থেকে এখানে 90, তাহলে মাঝখানে 30 ডিগ্রির গ্যাপ। আমি এই 30 ডিগ্রিকে যদি অর্ধেক করে ফেলতে পারি তাহলে 15। আমি যদি একদম এখান থেকে আরম্ভ করি, শূন্য থেকে আরম্ভ করি, এই পর্যন্ত 60 আরও অতিরিক্ত 15, তাহলে পুরাটা মিলে কত হয়? 75। পুরাটা মিলে কত হয়? 75। এবার আমি তখন দাগ দিয়ে দেবো, এটা হয়ে যাবে 75 ডিগ্রি। এটা কত ডিগ্রি হয়ে যাবে? 75 ডিগ্রি। আমি এটা এইভাবে করে দেখাই, ঠিক আছে? এই যে 75 ডিগ্রি হয়ে যাবে। এই যে এটা হচ্ছে 75 ডিগ্রি, ঠিক আছে? ওকে, ফাইন। তো আমি এখন এটা এঁকে দেখাচ্ছি। একদম সবাই 90 ডিগ্রি পর্যন্ত তো দেখছেন, তাই না? আপনাদের সামনে আঁকছি 90 ডিগ্রি পর্যন্ত। এখন আমরা এই 30 ডিগ্রিকে অর্ধেক করব। 30 ডিগ্রিকে আমরা কীভাবে করে অর্ধেক করতে পারি? এখানের মধ্যে বসাই, বসানোর পরে এই যে 30 ডিগ্রির যেই মাপটা তার অর্ধেকের বেশি, পুরা 30 ডিগ্রি নেওয়ার দরকার নেই, 30 ডিগ্রির অর্ধেকের বেশি মাপ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ আঁকবো। এবার এই 90 ডিগ্রির এখানের মধ্যে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো, বাস। এই যে সবাই একটু খেয়াল করি, এই যে এটা হচ্ছে 75 ডিগ্রি, এটা হচ্ছে 75 ডিগ্রি। এখান থেকে এইখানে একটা মাপ নেই, দাগ দেই, এই হচ্ছে 75 ডিগ্রি, এই হচ্ছে 75 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একদম পেন্সিল, পেন্সিল কম্পাস এবং স্কেল এই সব কিছু ব্যবহার করে এই 75 ডিগ্রি কোণটা আমরা আঁকলাম। তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ।
এই যে ক নাম্বার প্রশ্ন বলছিল পেন্সিল কম্পাস ও স্কেল ব্যবহার করে কোন বিএডি আঁকো, তো আমরা কোন বিএডি আঁকলাম, এই যে এখানে এই যে দেখেন এই যে চিত্রটা, এই যে সেই চিত্রটা। ওকে, এখানে লেখা আছে পেন্সিল কম্পাস ও স্কেল ব্যবহার করে 75 ডিগ্রির কোণ অঙ্কন করা হলো। এখন খ এবং গ, এই পুরো সৃজনশীলটা একটা সম্পাদ্য আর কি, পুরো সৃজনশীলটাই সম্পাদ্য, মানে চিত্র আমাদেরকে মূল ফোকাসে রাখতে হবে। তো আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধানটা করি। খ নাম্বার প্রশ্নে বলছে ত্রিভুজ এইডি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। তাহলে ত্রিভুজ এইডি অঙ্কন করতে বলছে, এই যে যেই ত্রিভুজটা উদ্দীপকে বলা হয়েছিল সেই ত্রিভুজটা আঁকো। এখন ঘটনা হইছে এই ত্রিভুজ আঁকতে হইলে আগে আপনাকে সামান্তরিক আঁকতে হবে, একটার সাথে আরেকটার কানেকশন করা, একটার সাথে একটার কানেকশন করা। এই ত্রিভুজ আপনি আঁকবেন, এই ত্রিভুজের তো কোনো বাহুর মান দেওয়া নাই তো, আলাদা করে বলা নাই তো যে ত্রিভুজটার অমুক বাহুটার মানে এত, অমুক বাহুর মানে এত, কোণের মানে এত, এগুলো তো কিছু বলা নাই। কিন্তু একটা কথা বলা হয়েছিল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। এই ক্ষেত্রফল দিয়ে এখন কাজ হয়ে যাবে। এই ত্রিভুজের বাহুর মান, কোণের মান আমাদের আলাদা করে দরকার পড়তেছে না, যেহেতু আরেকটা তথ্য দেওয়া আছে যে এটার ক্ষেত্রফল ওই সামান্তরিকের ক্ষেত্রফল সমান। তো আমি ওই সামান্তরিকটা আঁকতে পারি কিনা দেখি। আমি যখন ওই সামান্তরিকটা আঁকতে পারবো, সেখান থেকে ব্যবস্থা করে, কোনো রকম ব্যবস্থা করে আমি এই ত্রিভুজ এঁকে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে চলেন আগে আমরা সামান্তরিক আঁকি। তাহলে এবিসিডি সামান্তরিক যা আঁকবো, তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রে এই যে বাহুর মান, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রে এই বাহুর মানগুলো দেওয়া আছে, কোণের মানও দেওয়া আছে। এবিসিডি সামান্তরিকের এবি বাহুর মান 5 সেন্টিমিটার, এডি বাহুর মান 4 সেন্টিমিটার এবং কোণ বিএডি ইকুয়াল টু 75 ডিগ্রি। তাহলে আমরা এখন এই সামান্তরিকটা এঁকে ফেলি। সামান্তরিকটা খুব সহজে আঁকা যাবে, কারণ অনেকগুলো তথ্য আছে। এবি বাহু, এডি বাহু, কোণ বিএডি, এই তিনটা তথ্য দিয়ে খুব সুন্দর করে সহজভাবে আমরা সামান্তরিক এঁকে ফেলতে পারবো। তাহলে এই যে এখন দেখেন এখানের মধ্যে খ নাম্বারে এসে বিশেষ নির্বাচন দেওয়া আছে এবিসিডি সামান্তরিক, যার এবি বাহু, এডি বাহু, কোণ বিএডি, এগুলো সব বলা আছে। এমন একটি ত্রিভুজ এইডি আঁকতে হবে, এমন একটি ত্রিভুজ এইডি অঙ্কন করতে হবে যার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। আমরা এমন একটা ত্রিভুজ আঁকবো যার ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। ওকে ওকে, এখন দেখেন এই যে এখানে আমাদের চিত্রটা আপনাদেরকে দেখাই একবারে পুরোটা। আমি পুরোটা আপনাদেরকে এঁকে দেখাবো, সময় লাগে লাগুক, আমরা যেই জিনিস শিখবো ভালো করে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? আচ্ছা, অঙ্কনের বিবরণ একদম সহজ, এটা তো ধারাবাহিকভাবে আপনি যেভাবে যেভাবে করে কাজগুলো করছেন ঠিক সেভাবে করে লিখে দিবেন, এটা কোনো আহামরি কোনো বিষয় না। মূল চিত্রটা যেন আমরা ভালো মতো আঁকতে পারি, সম্পাদ্যর ক্ষেত্রে চিত্রটা মূল। এই যে দেখেন, এবার আমি একটু দেখাই এখান থেকে। এবি বাহুর মান 5 সেন্টিমিটার, এডি বাহুর মান 4 সেন্টিমিটার। দেখেন দুইখানে কিন্তু এ আছে, তাহলে এবি এডি, তার মানে এরা দুইজন হচ্ছে এই যে সন্নিহিত বাহু, এবি এডি সন্নিহিত বাহু, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন যে কাজটা করব, আমি একটু এখান থেকে একটু দেখাই, পরে আমি আপনাদেরকে নোটের মধ্যে পুরাটা লাইন বাই লাইন এঁকে এঁকে দেখাবো। যে কোনো একটা রশ্মি নিব, এবার আমি এবি বাহুর মাপ নিয়ে কাটবো। আমি এই বিন্দুতে 75 ডিগ্রি কোণ আঁকবো। এবার কোণটা আঁকার পরে এডির মাপ দেওয়া আছে, এডির মাপে এখান থেকে কাটবো, ঠিক আছে? তাহলে এবির মাপ, এডির মাপ নেওয়া হয়েছে, 75 ডিগ্রি কোণ আঁকা হয়েছে। সামান্তরিকের বৈশিষ্ট্য কি? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। তাহলে এখন দেখেন যে বিষয়টা, এই যে সমান ও সমান্তরাল, সমান শব্দটা বলছেন না, তাহলে এই যে 5 সেন্টিমিটার অবশ্যই তার বিপরীত বাহুটাও 5 সেন্টিমিটার হবে, এটা 4 সেন্টিমিটার অবশ্যই তার বিপরীত বাহুটাও 4 সেন্টিমিটার হবে। তাহলে আমরা এখন যেই কাজটা করব, এই 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে এই ডি বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এই যে 5 সেন্টিমিটারের মাপ নিয়ে, 5 সেন্টিমিটারের মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এরপরে 4 সেন্টিমিটারের মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। 4 সেন্টিমিটারের মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে দেখেন এই 5 সেন্টিমিটারের মাপটা এখানে চলে আসছে, এই 4 সেন্টিমিটারের মাপটা এখানে চলে আসছে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখেন যে এই বিষয়টা, তাহলে এ বি সি ডি সামান্তরিক আঁকা শেষ, এবিসিডি সামান্তরিক আঁকা শেষ। আচ্ছা, তো এই যে সামান্তরিকটা আঁকলাম, সামান্তরিকটা যে আমরা আঁকলাম, দেখেন তো তার ক্ষেত্রফলটা কোনটা? এই যে এটা হচ্ছে তার ক্ষেত্রফলটা, ঠিক না? এটা হচ্ছে তার ক্ষেত্রফল, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে,
আচ্ছা ঠিক আছে, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফলের সমান করে আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে যার নাম হবে এইডি। দেখেন তো আমি একটু অন্য কালার দিয়ে দাগ দেই। এই যে এ ই ডি, এই এমন একটা ত্রিভুজ আঁকতে হবে এইডি, যেটার ক্ষেত্রফল কিনা এই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান হবে। অনুগ্রহ করে ঠিক এই জায়গাটা থেকে একটু বোঝার চেষ্টা করি। আমি যে ত্রিভুজটা আঁকবো, ত্রিভুজের অধিকাংশ অংশ কিন্তু সামান্তরিকের ভিতরে অবস্থান করতেছে। খেয়াল করেন তো, সামান্তরিকটাই যে এটা কি কালার, বেগুনি কালার, তাই তো? এই সামান্তরিকের এই যে বেগুনি কালার দিয়ে আমি যে ক্ষেত্রফলটা দেখাচ্ছি, লাল কালার দিয়ে ত্রিভুজটা দেখাচ্ছি, দেখেন তো সামান্তরিকের ক্ষেত্রফলের এই অংশটা কিন্তু ত্রিভুজের ভিতরে অবস্থান করতেছে। এই যে এই যে এই যে এই যে দেখেন, এটা কি ত্রিভুজের অংশ কিন্তু। ওকে ঠিক আছে। তো দেখেন সামান্তরিকের ভিতরের এই অংশটা ত্রিভুজের ভিতরেও আছে। সামান্তরিকের ক্ষেত্রফলের এই অংশটুকু ত্রিভুজটার ভিতরেও আছে, কিন্তু সামান্তরিকের ভিতরের এই অংশটুকু, এই যে যেখানে শুধু বেগুনি কালার দেখা যাচ্ছে, শুধু বেগুনি কালার, এই অংশটুকু কিন্তু এখনো ত্রিভুজের ভিতরে ঢুকে নাই। সামান্তরিকের সম্পূর্ণটার এই যে বেগুনি কালারের যে অংশটুকু, এই জায়গাটুকু কিন্তু এখনো ত্রিভুজের ভিতরে ঢুকে নাই। কি করা যেতে পারে? আমি চেষ্টা করব সামান্তরিকের এই যে বেগুনি কালারের যেই অংশটুকু, বেগুনি কালারের যেই অংশটুকু, এই অংশটুকু দেখেন তো এই জায়গাতে চলে আসে কিনা, এই জায়গাতে চলে আসে কিনা। সামান্তরিকের এই জায়গার অংশটুকু এখানে চলে আসে কিনা। যদি এখানে চলে আসে তাহলে বুঝতে হবে যে সামান্তরিকের এখানকার এই অংশটুকু, হ্যাঁ, এখানকার এই অংশটুকু এখানের মধ্যে চলে আসছে। সামান্তরিকের এখানকার অংশটুকু, ঠিক আছে, এখানকার অংশটুকু এখানে চলে আসছে। তাহলে ওই সামান্তরিকটা পুরাটা ত্রিভুজের ভিতরে ঢুকে গেল। আমি কি বুঝাইতে পারতেছি? কথাটা খেয়াল করেন, বুঝাইতে পারতেছি? সামান্তরিক আর এই হচ্ছে ত্রিভুজ। প্রশ্নে বলা হয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান। তাহলে সেই ক্ষেত্রে আমি যে ত্রিভুজটা আঁকলাম, সামান্তরিকের ক্ষেত্রফলের এই অংশটুকু তো ত্রিভুজটার ভিতরেও দেখা যাচ্ছে। সামান্তরিকের ভিতরের এই অংশটুকু ত্রিভুজের ভিতরেও দেখা যাচ্ছে। তবে সামান্তরিকের ভিতরের এই জায়গাটা, হ্যাঁ, এই যে এই জায়গাটুকু আমি যদি ত্রিভুজের ভিতরে নিয়ে আসতে পারি তাহলেই কিন্তু কাজ শেষ। এই অংশটুকু এখানে নিয়ে আসতে পারলে আমি বলবো সামান্তরিকের পুরা ক্ষেত্রফলটা ত্রিভুজের ভিতরে ঢুকে গেছে। এখন কিভাবে করে এটা দেখাইতে পারি? কিভাবে করে দেখেন, কিভাবে করে দেখাই, সেটা হচ্ছে, তার মানে আমাদের টার্গেট হচ্ছে এই অংশটুকুকে এখানে নিয়ে আসা। তা আমি যদি দেখাইতে পারি, প্রমাণ করে দেখাইতে পারি যে এই ত্রিভুজটা হচ্ছে, দেখেন এটা কিন্তু একটা ত্রিভুজের মতো দেখা যায়, এটা কিন্তু একটা ত্রিভুজের মতো দেখা যায়। এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে এই অংশটুকুর সর্বসম। এটাও একটা ছোট্ট ত্রিভুজ, এটাও একটা ছোট্ট ত্রিভুজ। এই ত্রিভুজটা এই ত্রিভুজের সর্বসম, এই দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে সর্বসম মানে কি? এটার সব কিছু আর এটার সব কিছু পরস্পর সমান। তাহলে এটার ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে দেখেন, খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা সামান্তরিকের মতো হয়ে গেছে অটোমেটিক। এটা একটা সামান্তরিক হয়ে গেছে। তো এটা যে একটা সামান্তরিক হইছে, তো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। এই যে সামান্তরিকটা একটা দেখতে পাচ্ছেন, একটা আলাদা একটা সামান্তরিক। এই সামান্তরিকের ক্ষেত্রে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, দুইটা কর্ণ। তাহলে অবশ্যই এই দুইটা কর্ণ একে অপরকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু সমান, এই অংশটুকু আর এই অংশটুকু সমান। এই কর্ণর এদিকে অর্ধেক চলে গেছে, এদিকে অর্ধেক চলে গেছে, তাহলে সমান সমান। এই কর্ণর এদিকে অর্ধেক চলে গেছে, এদিকে অর্ধেক চলে গেছে, তাহলে সমান সমান। এবার দেখেন তো, দুইটা কর্ণ যে একে অপরকে ছেদ করলো, আমি কি এই কোণটার এই কোণটাকে বিপ্রতীপ কোণ বলতে পারি কিনা? বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ বলা যায় কিনা? বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়। তাহলে এই কোণটার এই কোণটা সমান। তাহলে এখন একটু খেয়াল করেন তো সবাই, ভাইয়া সবাই একটু খেয়াল করেন তো, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আমরা দেখলাম এইটা আর এটা সমান,
এইটা আর এইটা সমান, এখানকার কোণ আর এখানকার কোণ সমান। তাহলে যদি একটা ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণ আরেকটা ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। একটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ আরেকটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। তাই ত্রিভুজ দুটি যদি সর্বসম হয়, তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলও সমান। ক্ষেত্রফলও সমান, তাহলে অবশ্যই এখানকার যেই ক্ষেত্রফলটা সেটা এখানকার ক্ষেত্রফলের সমান হবে। তাহলে এই ক্ষেত্রফলটা এখানে চলে আসছে বলা যায়, কারণ দুইটা ক্ষেত্রফল পরস্পর সমান। তো তাহলে এটার যেই ক্ষেত্রফল এটারও সেই একই ক্ষেত্রফল। তাহলে আমরা যখন এই যে আমাদের প্রশ্নে দেওয়া এবিসিডি সামান্তরিকটা এঁকেছিলাম, আর এরপরে আমরা যখন ডি এইডি ত্রিভুজটা এঁকেছিলাম, তাহলে সামান্তরিকের ভিতরে ত্রিভুজের অধিকাংশ অংশ প্রবেশ করছে, এই অংশটুকু ত্রিভুজের মধ্যে যায় নাই। আমরা এইমাত্র প্রমাণ করে দেখলাম এই অংশটুকু আর এই অংশটুকু পরস্পর সমান, তাহলে এটা তো ত্রিভুজের অংশ। তাহলে সামান্তরিকের এই অংশটুকুই ত্রিভুজের ভিতরে আছে, সামান্তরিকের এই অংশটুকুই ত্রিভুজের ভিতরে আছে, ঠিক আছে না? তাহলে আমরা বলতে পারি পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা এই ত্রিভুজের ভিতরে প্রবেশ করে গেছে। পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা এই ত্রিভুজের ভিতরে প্রবেশ করে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা সবাই? এখন আসেন আমরা চিত্রটা আঁকবো কিভাবে করে। আমি সেটা এখন দেখাই দিই। ঠিক আছে, একবারে দেখাই দিই। 75 ডিগ্রি কোণ আঁকা তো সবাই শিখছেন। 75 ডিগ্রি কোণ আঁকা শিখছেন না সবাই ক নাম্বারে? আচ্ছা, এই 75 ডিগ্রি কোণটা এখন আমাদের খ নাম্বারেও লাগবে। এটা আমাদের এখন খ নাম্বারেও লাগবে। তাহলে আমি এখন আর সময় নষ্ট না করলাম, হ্যাঁ, আপনারা তো সবাই দেখছেনই অলরেডি, এটা ক নাম্বার কিন্তু, তবে এটা আমাদের খ নাম্বারেও লাগবে। তাহলে আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারে গিয়ে 75 ডিগ্রি কোণটা আঁকলাম, তারপরে দুইটা বাহু আঁকবো, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা হচ্ছে 4 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে ফাইন, আপনারা অবশ্যই স্কেল দিয়ে করবেন। আমরা এখন পুরো জিনিসটা একে একে দেখাচ্ছি নমুনা হিসাবে, আপনারা খাতার মধ্যে অবশ্যই মান ঠিক করে নিয়ে তারপরে করবেন। আচ্ছা, এবির মান হচ্ছে 5 সেন্টিমিটার আর এডির মান হচ্ছে 4 সেন্টিমিটার। চলেন সামান্তরিকটা এঁকে ফেলি, খুব দ্রুত এঁকে ফেলি, কোনো সমস্যা নেই, সহজ আছে। আমরা যে কোনো একটা রশ্মি আঁকবো, যে কোনো একটা রশ্মি আঁকি, লম্বা করে আঁকলাম। এখন যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা 5 সেন্টিমিটারের মাপ নিয়ে কেটে ফেলতে পারি। 5 সেন্টিমিটারের মাপ নিই, 5 সেন্টিমিটারের মাপটা নিলাম। আপনারা অবশ্যই স্কেল দিয়ে আঁকবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এই রশ্মিটাকে আরও বড় নেওয়া দরকার, এই রশ্মিটাকে আরও বড় নেওয়া দরকার। একটা কাজ করি, চিত্র যেন সুন্দর মতো দেখাইতে পারি, এই জন্য একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে একটু ছোট করে নিই, এটাকে একটু ছোট করে নিই, এটাকে আরেকটু ছোট করে ফেলি। ওকে ফাইন, ঠিক আছে। সব কিছু আপনাদের সামনেই করতেছি যাতে করে আপনারা পুরো জিনিসটা ক্লিয়ার থাকেন। 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, কারণ এটা যদি বেশি বড় নেই না, তাহলে আমার এই চিত্র এই বোর্ডের মধ্যে জায়গা হবে না, কারণ এটা তুমি আন্দাজে আঁকছি, তাই না, আনুমানিক। আর এখানে তো একদম স্কেলের এক্স্যাক্ট মাপটা আমরা দেখতে পাবো না সেন্টিমিটারের। আচ্ছা, তো এখন দেখেন যেই বিষয়টা, এটাকে আরেকটু বড় করি। এখন আমরা 5 সেন্টিমিটারের মাপটা নিব, এই যে পেন্সিল কম্পাস ব্যবহার করে 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে ফেলি। 5 সেন্টিমিটারের মাপ নেওয়ার পর এখানে ওদের বসাই। আমি বারে বারে বলতেছি, আমি কিন্তু 5 সেন্টিমিটারের মাপ নিজেরাই স্কেল দিয়ে মেপে নেই নাই, আপনারা অবশ্যই স্কেল দিয়ে মেপে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 5 সেন্টিমিটারের মাপটা নিলাম। এবার আমরা এখানে একটু দাগ দিই, একটা বৃত্তচাপ আঁকি, 5 সেন্টিমিটারের সমান করে কাটি এ বি। এখানে আপনি অন্য একটা নাম দিতে পারেন, ঠিক আছে, এজি। এজি রশ্মি হতে এবির সমান করে কাটি। আচ্ছা ঠিক আছে, 5 সেন্টিমিটার সমান করে এবি অংশটা কাটি। এবার 75 ডিগ্রি কোণটা এঁকে ফেলবো এখানে, হ্যাঁ, 75 ডিগ্রি কোণটা আঁকবো। 75 ডিগ্রি কোণটা কীভাবে করে আঁকবেন, এই যে দেখেন, আগে এখান থেকে এই মাপটা নিই। ওকে, মাপটা নিলাম। এবার আমরা চিত্রতে যাই, এখানে আমাদের বসাই, একটা বৃত্তচাপ আঁকি। আচ্ছা, এবার আমরা এই যে 75 ডিগ্রি, যে পেটের এখানে যে মাপটা হবে, এই মাপটা নিব আমরা। এখন এই মাপটা নিব এখান থেকে, এই যে পেটের মাপটা, যে এখানে 75 ডিগ্রির মাপটা নেওয়া হইল। এবার মেইন জায়গাতে যাই। আচ্ছা, এখানে এসে এখানে বসাই। আচ্ছা,
75 ডিগ্রি আঁকা হয়ে গেছে। এখন আমরা দাগটা দিব। আচ্ছা, 75 ডিগ্রি আঁকা শেষ। এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আছে। এখন 4 সেন্টিমিটারের মাপটা নেওয়ার কথা। 4 সেন্টিমিটারের মাপটা নিতে হবে। 4 সেন্টিমিটারের মাপটা নিতে হবে। 4 সেন্টিমিটারের মাপটা নিলাম। এই বিন্দুতে বসাই, এদিক থেকে কাটবো, এদিক থেকে কাটবো। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে এডির মাপ নিলাম। ঠিক আছে, এখন দেখেন তো সবাই, আমরা এবির মাপ নিলাম 5 সেন্টিমিটার, আমরা এডির মাপ নিলাম 4 সেন্টিমিটার। আর এটা হচ্ছে 75 ডিগ্রি। এটা কয় ডিগ্রি? 75 ডিগ্রি। ঠিক আছে, 75 ডিগ্রি। এখন যেহেতু সামান্তরিক আঁকতেছি, ত্রিভুজ পরে আগে সামান্তরিক, যেহেতু সামান্তরিক আঁকতেছি, তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তাহলে আমরা এখন যেই কাজটা করব, আমরা এই এবির মাপটা নিই, এবির মাপটা নেই, এবির মাপ নিয়ে ডি বিন্দুতে বসাই, বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকি। এবার এডির মাপ নেই, এডির মাপ নেওয়ার পর বি বিন্দুতে বসাই, বসানোর পর এদিক থেকে একটা বৃত্তচাপ আঁকি। ওকে, ফাইন। এই এবি অংশটাই কিন্তু এখানে চলে আসছে, এডি অংশটাই কিন্তু এখানে চলে আসছে। ক্লিয়ার? এবি অংশটাই এখানে আসছে আর এডি অংশটা এখানে আসছে, সামান্তরিক। আমরা এখন যোগ করে দিই। ডি বিন্দু থেকে এখানে যোগ করি, এরপরে বি বিন্দু থেকে এখানে যোগ করি। আমাদেরকে সামান্তরিকের নাম বলা ছিল তো এ বি সি ডি। তাহলে এ বি সি ডি, এ বি সি ডি। একটা কাজ করি, আমরা এই যে যেটা, এটাকে একটু বড় করে দিতে পারি, তো সমস্যা তো নেই, নো সমস্যা নাকি? আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে দিতে পারি, অন্য কোনো একটা অক্ষর দিতে পারি। এখন দেখেন তো, এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক। উদ্দীপকে যে সামান্তরিকের কথা বলা আছে, এ বি সি ডি সামান্তরিক, তাহলে এটা সেই সামান্তরিকটা। এখন এই চিত্রতেই এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যার ক্ষেত্রফলটা এই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। কিভাবে করে আঁকবো দেখেন। দেখেন, সামান্তরিক আঁকা কমপ্লিট। এখন ত্রিভুজের কাজ, বি বিন্দু থেকে এই ডি বিন্দু যোগ করি। এটা কি কর্ণ? এটা কি কর্ণ? সামান্তরিকের কর্ণ। ঠিক এই জায়গাটার মধ্যে যেই কোণ তৈরি হয়েছে, এই যে যে এই জায়গাটাতে যেই কোণ তৈরি হয়েছে, এই একই কোণ আমরা এখানের মধ্যে আঁকবো, একই কোণ এখানে আঁকবো। তাহলে কি হবে? একান্তর কোণ। কি কোণ? কি কোণ? একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ। এই কোণটা আমরা এখানের মধ্যে আঁকবো। ওকে, ফাইন। পেন্সিল কম্পাসের ব্যবহার করবো। আমি একদম এ টু জেড আপনাদের সামনে এই কাজটা করতেছি যাতে আপনারা ধাপে ধাপে দেখতে পারেন। আচ্ছা, এটার মাপ নিলাম। এবার এখানের মধ্যে বসাই, বসিয়ে এদিকে নিয়ে আসি, এখান থেকে দাগ দেই। এইবার এই মোটাটুকুর এই পেটের মাপটা নিতে হবে। এখন এই মাপটা নিলাম। ওকে, নেওয়া শেষ। এবার এখানের মধ্যে বসাই, এই দিক থেকে নিয়ে এসে কাটি। ওকে, এই কোণটা ওখানে চলে গেছে। কোণ আঁকা কমপ্লিট। খেয়াল করে দেখেন, একান্তর কোণ আঁকা হয়েছে। একান্তর কোণ বলবেন কিভাবে করে? দেখেন তো, আমি একটু মোটা করে দেখাই তো। দেখেন তো ভাইয়া সবাই, সেটা হচ্ছে এই যে এই দাগ, এই দাগ, এই দাগ, লিখে এটাকে একান্তর কোণ বলা যায় কিনা? এই যে এই যে তাহলে এইদেরকে একান্তর কোণ না বলেন? আমি যদি এটাকে ধরে এইভাবে করে দেখাই, এই যে, আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। সমান্তরাল দুটি রেখা, তাদের ছেদক, ছেদকের বিপরীত দুই পাশে দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ, তারা পরস্পর সমান হয়। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এই কোণটাই এখানে আমাদের নিয়ে আসলাম। এখন দেখেন কি হবে। আমি করব কি, আমাদের কিন্তু এখন অঙ্ক শেষ, খ নাম্বারটা শেষ। সেটা হচ্ছে এখানের নামটা দিতে পারি ই। এই যে এখানের নামটা আমরা দিলাম ই, ঠিক আছে, ই দিলাম। এখন আমরা এই ই থেকে এই ডি যোগ করব, ই থেকে ডি যোগ করব। আমরা বলবো এ ই ডি, এ ই ডি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এ ই ডি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এ ই ডি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। অর্থাৎ এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান করে এ ই ডি ত্রিভুজ আমরা এঁকেছি। এখন একটু প্রমাণটা করে দেখাই, সবাই একটু খেয়াল করেন তো ভাইয়া, এখান থেকেই দেখাই। সেটা হলো
এ বি সি ডি সামান্তরিক, সম্পূর্ণটা তার ক্ষেত্রফল, সম্পূর্ণটা তার ক্ষেত্রফল। আচ্ছা, সম্পূর্ণটা তার ক্ষেত্রফল, দেখতেছেন সবাই? সম্পূর্ণটা তার ক্ষেত্রফল, আপনার এরকম দাগ দিয়েন না কিন্তু, সম্পূর্ণটা এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা? এ ই ডি, ত্রিভুজের ভিতরের জায়গাটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ভিতরের জায়গাটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা দেখতেছি যে এই যে ত্রিভুজের ভিতরের, সবাই একটু খেয়াল করি, এই অংশটুকু কিন্তু সামান্তরিকের ভিতরে অবস্থান করতেছে। ত্রিভুজের ভিতরের এই অংশটুকু সামান্তরিকের ভিতরে অবস্থান করতেছে। তার মানে একে তো এটা ত্রিভুজের ভিতরের অংশ, দ্বিতীয়ত এটা সামান্তরিকের ভিতরেরও অংশ, তাই না? একসঙ্গে দুই কাজ, একসঙ্গে দুই কাজ। এটা এই যে আমি যে লাল কালার করলাম, লাল কালার করলাম যেই অংশটুকু, লাল কালার করলাম যেই অংশটুকু, এটা যেমন ত্রিভুজের ভিতরের অংশ, আবার এটা সামান্তরিকেরও ভিতরের অংশ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের এই অংশটুকু ত্রিভুজের ক্ষেত্রফলেরও অংশ হয়ে গেছে। এখন দেখার বিষয়, সামান্তরিকের বাকি এই অংশটুকু কি ত্রিভুজের এই অংশটুকুর সমান কিনা, সামান্তরিকের এই অংশটুকু কি ত্রিভুজের এই অংশটুকুর সমান কিনা। এবং এটা ইতিমধ্যে আপনাদেরকে প্রমাণ করে দেখানো হয়েছে, আশা করি এখন আর বলার কোনো প্রয়োজনীয়তা নাই। সেটা হচ্ছে এই যে যেই ত্রিভুজটা আপনারা দেখতেছেন, এই যে এখানের মধ্যে যেই ত্রিভুজটা দেখতেছেন, ছোট্ট একটা ত্রিভুজ, আবার এখানেও একটা ত্রিভুজ দেখতেছেন, ছোট্ট একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ। কেন? তার কারণ এই অংশটুকু আর এই অংশটুকু পরস্পর সমান, আবার এই অংশটুকু আর এই অংশটুকু হচ্ছে পরস্পর সমান, আবার এখানকার এই কোণ আর এখানকার এই কোণ তারা হচ্ছে পরস্পর সমান। তাহলে একটা ত্রিভুজের দুই বাহু এবং একটা কোণ যদি আরেকটা ত্রিভুজের দুই বাহু এবং একটা কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি হচ্ছে সর্বসম। ত্রিভুজ দুইটি সর্বসম মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। ও তার মানে এই ত্রিভুজের ভিতরের জায়গাটা এখানেও আছে, তাই না? সমপরিমাণ জায়গা, এখানে ঠিক যতটুকু জায়গা বাকি আছে ঠিক এতটুকু জায়গা এখানেও আছে, এখানে ঠিক যতটুকু জায়গা ঠিক একই পরিমাণ জায়গা এখানেও আছে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটার এই অংশের মধ্যে সামান্তরিকের এই অংশটুকু আছে। তাহলে আমরা কি বলতে পারি, এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান করে আমরা এ ই ডি ত্রিভুজ আঁকতে পারছি, তাই না? আচ্ছা, একটু পুরোটা জিনিসটা একটু পরিষ্কার করে দেই, ঠিক আছে না? আচ্ছা, এই যে ক্লিয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল এবং এ ই ডি ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। তো এই জিনিসটা পুরোটা একদম লাইন বাই লাইন এঁকে এঁকে দেখাইলাম, এবং অঙ্কনের বিবরণটা আশা করি আর বলতে হবে না, এটা একদম সহজ জিনিস। আপনারা যেভাবে যেভাবে করে করছেন সেভাবে করে বলবেন, যে আগে সামান্তরিকটা এঁকে ফেলবেন, বি কমা ডি যোগ করি, যে বি কমা ডি যোগ করি, এরপরে আমরা এখানকার কোণ অর্থাৎ কোণ ডিএসি এর সমান করে কোণ বিসিই অঙ্কন করব। তো এখন আমরা যেই কাজটা করব, ই কমা ডি যোগ করে দিই, তাহলে এ ই ডি, এ ই ডি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, এ ই ডি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে ফাইন, তাহলে খ নাম্বারটা শেষ। যদি একটু সময় লাগছে কিন্তু পুরো ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করলাম, প্রমাণটা করে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা যাব গ নাম্বার, কোনো সমস্যা নেই, একদম একই রকমের অঙ্ক, একদম একই রকমের অঙ্ক। খ নাম্বারটা যেহেতু বুঝতে সময় লাগছে এবং অনেক ব্যাখ্যা দিতে হয়েছে, গ নাম্বারটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। গ নাম্বারে কি বললো, এপিএমএল সামান্তরিকটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। এপিএমএল সামান্তরিকটি অঙ্কন করো। উদ্দীপকে বলা আছে এপিএমএল সামান্তরিকের ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। এপিএমএল সামান্তরিকের ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, দুইটাই সামান্তরিক, আবার দুইটার ক্ষেত্রফল সমান, দুইটাই সামান্তরিক, আবার দুইটার ক্ষেত্রফলই পরস্পর সমান। তাহলে এই সামান্তরিক দুইটার সব কিছুই সমান হবে, সব কিছুই সমান হবে, যেহেতু দুইটাই সামান্তরিক, আবার দুইটার ক্ষেত্রফল পরস্পর সমান। ওকে, আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, আবার দেখেন এপিএমএল এখানেও এ বিন্দু আছে, এবিসিডি এখানেও এ বিন্দু আছে, ঠিক আছে না? ওকে, তাহলে চলেন আমরা এখন আগে এবিসিডি সামান্তরিকটা আঁকবো, কারণ এবিসিডি সামান্তরিকের যাবতীয় তথ্য দেওয়া আছে। আমরা এবিসিডি সামান্তরিকটা এঁকে ফেলবো। তবে একটা কাজ করব এখন, সেটা হচ্ছে কোনো সময় নষ্ট করব না, খ নাম্বার অঙ্কটা যে আমরা করছি,
তো খ নাম্বার অঙ্কতে এ বি সি ডি সামান্তরিকটা আঁকছিলাম না, আমি এখন এই জিনিসটাকে একটু কপি করে ফেলি। হ্যাঁ, এই জিনিসটাকে একটু কপি করে ফেলি, একটু কপি করে ফেলি এটাকে, তাহলে আর কি আমাদের সময়টা বেশি লাগলো না। আপনারা তো বুঝে গেছেন। তো এখানে আমাদের ওই পেন্সিল কম্পাস নিয়ে এটা দেখাইতে সময় লাগে, তো আমি এটা কপি করে ফেললাম। এখানে যেই বিষয়টা সেটা হচ্ছে গিয়ে, আগে এটাকে একটু পরিষ্কার করে ফেলি। আমরা এখন যেই কাজটা করব, এটা উঠায় ফেলি। দেখেন সবাই একটু খেয়াল করেন, সবাই একটু 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 সবাই একটু খেয়াল করি। একদম খ নাম্বার অঙ্কে যেই রকমভাবে আমরা সামান্তরিকটা আঁকছিলাম, এ বি সি ডি সামান্তরিক, আপনি গ নাম্বারে এসেও হুবহু একই রকমভাবে, একদম হুবহু একই রকমভাবে সামান্তরিকটা এঁকে ফেলবেন। এরপরে এই কর্ণটা এঁকে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই একই কোণ এখানে আঁকছিলাম, এই রেখাটা দিছিলাম, এরা হচ্ছে সমান্তরাল রেখা, যেহেতু কোণ একান্তর কোণ সমান, এরা হচ্ছে সমান্তরাল রেখা, এটাও আঁকবেন। এখন যে কাজটা, এ পি এম এল, এ আছে, এখন পি লাগবে, এম লাগবে, এল লাগবে, এ পি এম এল সামান্তরিক। এবিসিডি সামান্তরিকের যেই ক্ষেত্রফল, এ পি এম এল সামান্তরিকেরও সেই একই ক্ষেত্রফল, শুধু ভিন্নতাটা কোথায়, সেটা হচ্ছে কোণের মধ্যে ভিন্নতা। ভিন্নতা কোথায়? কোণের মধ্যে ভিন্নতা। এই সামান্তরিকের কোণটা হচ্ছে 75 ডিগ্রি, আর এপি এম এল যে সামান্তরিক তার কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে দেখেন প্রশ্নের মধ্যে যদি আমরা একটু তাকাই, প্রশ্নের মধ্যে যদি তাকাই, এই যে এপি এম এল সামান্তরিক, কোণ এল এ পি ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ এল এ পি ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এই যে সামান্তরিকের এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, আমরা এই কোণটা সামান্তরিকের মধ্যে আঁকবো, কোণ এল এ পি ইকুয়াল টু 60 ডিগ্রি। তবে একটু সময় নিয়ে, একটু পরে আঁকবো আমরা, একটু পরে একটু পরে। এই যে দেখেন একটু চিত্রটার দিকে তাকাই, আমরা এখানের এই সমান করে এখানের মধ্যে কোণ আঁকছিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন তো সবাই, প্রিয় শিক্ষার্থী সবাই একটু খেয়াল করেন, এই কোণের সমান করে যখন এখানে কোণ আঁকলাম, একটু একটু তাকাবেন, এই যে সিডি নামের যে বাহুটা, এই যে সিডি, সিডি নামের যেই বাহুটা, এই বাহুটা কি এখানের মধ্যে চলে আসছে না? বলেন চলে আসছে কি না? আমরা এখানের মধ্যে অন্য একটা নাম দিতে পারি, কি নাম দিবেন? সেটা হচ্ছে এফ জি এম, দেন কোনো একটা নাম দেন। হ্যাঁ, একটা নাম দিলাম। তো এই সিডি বাহুটাই এখানের মধ্যে চলে আসছে কিনা, সিডি বাহুটা, কারণ এটা হচ্ছে সমান্তরাল, সমান সমান কোণ সমান্তরাল। তাহলে এখানে সিডির যেই মান, এখানে বিএম এর সেই একই মান, এখানে সিডির যেই মান, এখানে বিএম এর সেই একই মান। আচ্ছা বলেন, এই সিডিটা কি এবিরও সমান না? হ্যাঁ, সিডিটা কি এবির সমান না? তাহলে এই সিডি হচ্ছে এবির সমান, আবার এই সিডি হচ্ছে বিএম এর সমান। তাহলে আমরা বলতে পারি এই একই বাহুটা এখানে দুইবার হয়েছে পাশাপাশি, সিডি বাহু এখানেও, সিডি বাহু এখানেও, তাহলে পাশাপাশি দুইটা বাহু, তাদের কানেকশন হয়েছে বি বিন্দুতে। তাহলে কি আমি বলতে পারি এ এম এই সম্পূর্ণটার মধ্যবিন্দু হলো এই জায়গাটা? একটু বুঝেন, একটু বুঝেন, একই বাহু পাশাপাশি দুইবার বসছে, তাহলে একই বাহু যেহেতু পাশাপাশি দুইবার বসছে, তার কানেকশন হয়েছে এই জায়গাতে, এই যে এই দুইটার কানেকশন হয়েছে এই জায়গাতে, তাহলে আমি বলতে পারি না এই সম্পূর্ণটার মধ্যবিন্দু এই জায়গাটা। মনে করেন এটা 4 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, তাই না? এটা 5 সেন্টিমিটার, এবি তো 5 সেন্টিমিটার আমাদের মনে আছে, এটা 5 সেন্টিমিটার, তাহলে এটাও 5 এটাও 5, তাহলে পুরোটা কত? 10, পুরোটা কত? 10, এ থেকে এম পর্যন্ত পুরোটা 10, তাহলে পুরোটা যদি 10 হয় তাহলে মধ্যবিন্দুটা কোন জায়গায়? এই জায়গাটাতে। আমরা এই মধ্যবিন্দুটার একটা আলাদা করে নাম দিব। কেন দিব? কারণ আমাদের উদ্দীপকে যেই নামকরণ করা হয়েছে সেই কারণেই আমরা দিচ্ছি, আমাদের নিজেদের দিকে কোনো দিইনি। উদ্দীপকে যেই নামকরণ করা হয়েছে ওই কারণেই দিচ্ছি। এই এ এম এর মধ্যবিন্দু হচ্ছে পি, এ এম এর মধ্যবিন্দু হচ্ছে পি। ওকে ফাইন, ঠিক আছে। এই বিন্দুটার নাম বি, আবার এই বিন্দুটার নাম পি, সমস্যা নেই কোনো। একই বিন্দুর নাম দুই রকম দিলাম যাতে করে আমরা দুইবারে কথা বলতে পারি। এই বিন্দুটার নাম বি এই সামান্তরিকের জন্য, আর নতুন যেই সামান্তরিকটা আঁকতেছি তার জন্য এই বিন্দুটার নাম পি। এখন দেখেন যে বিষয়টা, এই এ বিন্দুতে আমরা একটা কোণ আঁকবো। উদ্দীপকে বলা ছিল যে এ পি এম এল সামান্তরিকের একটি কোণ, কোণ এল এ পি ইকুয়াল টু 60 ডিগ্রি। মনে আছে কি? একটু আগে রিডিং পড়লাম উদ্দীপকে, এ পি এম এল সামান্তরিকের একটি কোণ হচ্ছে কোণ এল এ পি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এল এ পি
তাহলে এ পাইলাম, পি পাইলাম, এল কোথায়? এই বিন্দুটাকে 60 ডিগ্রি আঁকেন। আমরা এই যে পেন্সিল কম্পাসটা রেখে দিছি, আমরা এখানে তাকে 60 ডিগ্রি আঁকি, তারপরে বলতেছি। হ্যাঁ, এই যে দেখেন 60 ডিগ্রি, জাস্ট একটা দাগ দিয়ে দেন। ওকে, যথেষ্ট। 60 ডিগ্রি হয়ে গেছে। এই যে এই যে এই যে এখান থেকে এখানে। ওকে, 60 ডিগ্রি ডান। তাহলে এই যে এখানের মধ্যে যে কোণটা তৈরি হলো, যে এতটুকু কোণ, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাই না? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই পুরাটা কিন্তু 75, আর এতটুকু হচ্ছে 60, এই যে এতটুকু হচ্ছে 60। এখন দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে এল এ পি এই বিন্দুতে যে ছেদ করছে, এখানে আমরা বলতে পারি এল। তাহলে দেখেন তো, এল এ পি 60 ডিগ্রি হইছে, হইছে? এল এ পি 60 ডিগ্রি, ক্লিয়ার? ওকে, এল এ পি ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি, একদম শেষ পর্যায়ে আছি আমরা, একদম শেষ পর্যায়ে। এই যে 60 ডিগ্রি কোণটা আঁকলাম না, একই কোণ এখন পি বিন্দুতে এঁকে দিব। এই একই কোণ এখন পি বিন্দুতে এঁকে দিব, তাহলে কী হবে? এটার সমান্তরাল একটা রেখা এদিকে তৈরি হবে। আমি যখন 60 ডিগ্রি কোণটা আবার এখানে আঁকবো, তখন এইটার সমান্তরাল একটা রেখা এখানে অঙ্কন করা হবে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। আমরা 60 ডিগ্রি কোণ এখানে অঙ্কন করব। এখান থেকে 60 ডিগ্রি কোণ আঁকি। ওকে, যোগ করি, শেষ, কমপ্লিট, আমাদের অঙ্ক হয়ে গেছে। এই যে এটা এল, এটা এ পি, তাহলে এ পি এম এল, এই যে এই নামটা দিলে এখানে এম না দেই নাকি? এখানে এম না দেই, এখানে অন্য কোনো কিছু দেই, কী দিতে পারি? টি দেই। আচ্ছা, তাইলে এ পি এম এল হলো উদ্দিষ্ট সামান্তরিক। এপি এম এল, এপি এম এল সেটা হচ্ছে এবিসিডি সামান্তরিক আর এপি এম এল সামান্তরিক, দুইটার ক্ষেত্রফল সমান। আপনারা বলবেন কিভাবে করে? প্রমাণটা দেখান। এ বি সি ডি সামান্তরিক, আমি কি দুইটা একটু দুই রকম কালার দিয়ে একটু দেখাবো। দেখেন তো, এ বি সি ডি সামান্তরিক, এ বি সি ডি সামান্তরিক, আর এ পি এম এল সামান্তরিক, দুইটার ক্ষেত্রফল পরস্পর সমান। কিভাবে করে হইল? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি একটু ভাবেন। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, সবাই একটু খেয়াল করেন, কিন্তু সবাই একটু খেয়াল করেন। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে সেই হিসেবে এটা এই জায়গায় একটু ক্লিয়ার করি। হ্যাঁ, দেখেন সামান্তরিকের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে এ বি সি ডি সামান্তরিক, তার ক্ষেত্রফল কি হবে? হাফ গুণ ভূমি। আচ্ছা, এ বি সি ডি সামান্তরিক, তার ভূমি কোণটা এবি, ভূমি কোণটা এবি, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমি উচ্চতার মানটা জানি না, আমি জানি না। এ বি সি ডি সামান্তরিক, তার ক্ষেত্রফল কত? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, আচ্ছা, ওকে, ফাইন। এবার সামান্তরিক এ পি এম এল, এ পি এম এল এটা তো সামান্তরিক, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? হাফ গুণ ভূমি, ভূমি কোণটা এপি, ভূমি কোণটা এপি, এপি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমি উচ্চতা জানি না, আমি উচ্চতা জানি না। আচ্ছা, একটু বলেন তো, এবি আর এপি কি একই জিনিস না? এবি আর এপি একই জিনিস কিনা? এই যে বি বিন্দু আর পি বিন্দু একই বিন্দুই তো, তাহলে এবি আর এপি একই জিনিস। তাহলে এবি আর এপি যেহেতু একই, তাহলে আমি এবি আর এপি, তাহলে এপির জায়গায় এবি লিখতে পারি, কোনো আপত্তি নাই তো? কোনো আপত্তি নাই। অথবা আপনি এবির জায়গায় এপি বসাইতে পারেন, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে দেখেন, সেটা হলো এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এপিএমএল এর ক্ষেত্রফল হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। জিনিসটা দেখেন, এখানেও হাফ, এখানেও হাফ, এখানেও এবি, এখানেও এবি,
মিলছে। এখন উচ্চতার মাপটা আমরা জানি না। এখন আপনারা আমাকে একটু জবাব দিয়েন তো ভাইয়া, সবাই আমাকে একটু জবাব দিয়েন তো। সেটা হলো এই যে এজি নামের রেখাংশটা আর ডিএফ নামের রেখাংশটা, এই যে দুইটা রেখাংশ, তারা কি সমান্তরাল না বলেন? কারণ এই দুইটা রেখাংশ দিয়েই তো সামান্তরিকটা তৈরি হয়েছে, তাই না? তাহলে এজি এবং ডিএফ, এজি এবং ডিএফ এই দুইটা কি সমান্তরাল। যেহেতু এই দুইটা সমান্তরাল রেখা, তো দুইটা সমান্তরাল রেখার ভিতরেই দুইটা সামান্তরিক অবস্থান করতেছে, দুইটা সমান্তরাল রেখার ভিতরেই দুইটা সামান্তরিক অবস্থান করতেছে, তাহলে অবশ্যই তাদের উচ্চতাটা সমান হবে, অবশ্যই তাদের উচ্চতাটা সমান হবে, ঠিক কিনা? এই এ বি সি ডি, এ বি সি ডি সামান্তরিক, তার যেই উচ্চতা, আবার এপিএমএল, এপিএমএল এই সামান্তরিকেরও উচ্চতা সমান হবে কিনা বলেন? দুইটাই সামান্তরিক, দুইটাই এই দুইটা সমান্তরাল রেখার ভিতরে অবস্থান করতেছে। এবিসিডি সামান্তরিক, এপিএমএল সামান্তরিক, দুইটাই সামান্তরিক এবং দুইটাই এই দুইটা সমান্তরাল রেখার ভিতরে অবস্থান করতেছে। তাহলে এবিসিডি সামান্তরিকের জন্য উচ্চতা যা হবে, এপিএমএল সামান্তরিকের জন্য উচ্চতা তাই হবে, কোনো ভিন্নতা হবে না। কারণ এমন তো না যে একটা সামান্তরিক এই রেখার বাইরে চলে গেছে, এমন তো না। দুইটা সামান্তরিকই এই দুইটা সমান্তরাল রেখার ভিতরে অবস্থান করতেছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু দুইটা সমান্তরাল রেখার ভিতরে দুইটা সামান্তরিক অবস্থান করতেছে এবং তাদের ভূমি একই, একই ভূমি এবং তারা একই পাশে অবস্থিত, তাহলে অবশ্যই তাদের উচ্চতা সমান হবে, অবশ্যই তাদের উচ্চতা সমান হবে। তাহলে এখানকার যেই উচ্চতা, এখানেরও সেই একই উচ্চতা। তাহলে দেখেন এই সামান্তরিক আর এই সামান্তরিক একটু তুলনা করি, হাফ হাফ, এবি এবি, উচ্চতা উচ্চতা সমান সমান, তাহলে সব কিছুই সমান। তাহলে আমরা একই ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা সামান্তরিক আঁকছি, একই ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা সামান্তরিক আঁকছি, কিন্তু দুই রকম দেখা যাচ্ছে। কারণ এবিসিডি সামান্তরিকের একটা কোণ ছিল 75 ডিগ্রি আর এপিএমএল সামান্তরিকের একটা কোণ ছিল 60 ডিগ্রি। এই যে কোণের ভিন্নতা, কোণের ভিন্নতা, এই কারণেই একটা একটু বেশি মোটা দেখা যাচ্ছে আর একটা একটু চ্যাপ্টা দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে 75 ডিগ্রির জন্য আর এটা হচ্ছে 60 ডিগ্রির জন্য, 75 ডিগ্রি আর 60 ডিগ্রি। 75 হওয়াতে এটা বড় হয়েছে, এই জন্য এটাকে খাড়াখাড়ি দেখা যাচ্ছে, আর 60 হওয়াতে এটা চাপা হয়েছে, এটা চাপাচাপি দেখা যাচ্ছে, কিন্তু দুইটার ক্ষেত্রফল একই। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা কি করব, এ বি সি ডি সামান্তরিকটা আঁকবো, এখানে একটা কর্ণ আঁকবো, এটার সমান করে একই কোণ এখানে আঁকবো। এরপরে যেই কাজটা করব, এখানে 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ আঁকার পরে এই একই কোণ এখানেও আঁকবো, অঙ্ক কমপ্লিট। এ বি সি ডি সামান্তরিক এবং এপিএমএল সামান্তরিক দুইটার ক্ষেত্রফল সমান এবং আমরা অঙ্কটা কমপ্লিট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই গ নাম্বার অঙ্কটাও এখানের মধ্যে সমাধান করে ফেললাম, ঠিক আছে? এই যে গ নাম্বার অঙ্কটাও সমাধান করে ফেললাম, একদম হুবহু একই রকমভাবে যেভাবে করে বলছি সেইভাবে করে আপনারা করে ফেলবেন, তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সৃজনশীল প্রশ্নটা, এটা আমরা সমাধান করলাম, অনেকক্ষণ সময় লাগছে, কিন্তু আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা দিয়ে দিয়ে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। তো এই সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করি আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।